নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম মুক্ত আবহের পক্ষ থেকে আজ শিক্ষাঙ্গনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি বেশ নতুন রকম কিছু আজকে আপনাদের উপহার দিতে পারবো। বিভিন্ন দিনে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে আমাদের। আজকে আমরা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমাদের আলোকপাত করবেন। আমরা খুবই সমৃদ্ধ হব, আপনারা সমৃদ্ধ হবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন গলসি 2 নম্বর ব্লকের দিঘিরপাড় হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিদুল হামিদ। তাকে আমরা স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আসসালাম। তো আমি খুব ভালো লাগছে, তিনি এসছেন বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করবেন। মাদ্রাসার সমস্যা, মাদ্রাসা শিক্ষা, স্কুল শিক্ষা কতটা তফাৎ এবং সাযুজ্য, আমরা কোন অবস্থায় কোন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে খেলাধুলার কতটা উৎকর্ষতা রয়েছে এবং ওই সংশ্লিষ্ট দিঘিরপাড় মাদ্রাসা কী ধরনের খেলাধুলায় অভ্যস্ত, এবং তিনি ব্যক্তিগতভাবে হামিদুল সাহেব যথেষ্ট একজন কৃতি অফিসিয়াল খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক, এবং একজন বিশিষ্ট অফিসিয়াল। বিভিন্ন জায়গায় তিনি অফিসিয়াল হিসেবে যান, অ্যাথলেটিক্স থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলো। তো আমরা খুবই গৌরবান্বিত যে মাদ্রাসার একজন হেডমাস্টার হিসেবে, একজন হাই মাদ্রাসার হেডমাস্টার হিসেবে তাকে পেয়ে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হচ্ছে। এবং আমরা জানি তার ক্রীড়া সংগঠক হিসেবে, তার প্রশিক্ষক হিসেবে খেলাধুলা তিনি যথেষ্ট কৃতিত্ব স্থাপন করেছেন। এবং এই মাদ্রাসার ক্ষেত্রে শিক্ষা সাধারণত শুধু শিক্ষা ব্যবস্থা নয়, খেলাধুলা ছাড়াও কিন্তু শিক্ষা পূর্ণতা পায় না। এবং অনেকে ভাবেন হয়তো খেলাধুলো করলে লেখাপড়ার ক্ষতি হয়, এটা মোটেই ঠিক নয়, বরং আরও ভালো হয় পড়াশোনা। তো সেই যে ছাত্রছাত্রীদের, এই কিশোর বয়সে ছাত্রছাত্রীদের তিনি নিশ্চয়ই কোয়েড মাদ্রাসা আপনাদের, তো তাদের তিনি বিভিন্ন ধরনের এই পড়াশোনার সাথে সাথে তাদের খেলাধুলোর ক্ষেত্রেও তিনি অনুপ্রাণিত করেন এবং নিজেও তাদের সঙ্গে মাঠে নামেন। তো এমন একজন মানুষকে পেয়েছি। তো এই সব বিষয় সম্পর্কে তিনি সংক্ষেপে আলোকপাত করবেন, আমরা সমৃদ্ধ হব। তো আজ সামান্য প্রথমে একটু জিজ্ঞেস করি আপনাকে যে দিঘিরপাড় হাই মাদ্রাসা, এটা 1974 সালে স্থাপিত হয়েছিল। তো একটু কী উদ্দেশ্য নিয়ে এটা প্রতিষ্ঠা হয়? অ্যাকচুয়ালি মাদ্রাসা প্রথম থেকে যেগুলো তৈরি হয়েছে, মাদ্রাসার মূলত উদ্দেশ্য হচ্ছে মাইনরিটি ডিপার্টমেন্টের বা মাইনরিটি যে কমিউনিটি আছে সেই কমিউনিটিদেরকে একটা শিক্ষাঙ্গনে নিয়ে আসার জন্য। একদম পশ্চিমবাংলায় এই সময়ে একটা বেশ ভালো রকম আলোড়ন হয়েছিল। মোটামুটি প্রচুর সংখ্যক মাদ্রাসা 1974-70 পর থেকে প্রচুর সংখ্যক মাদ্রাসা তারা অ্যাপ্রুভাল পেয়েছিলেন। দিঘিরপাড় মাদ্রাসা ওয়ান অফ দেম। যদিও দিঘিরপাড় মাদ্রাসা নামটা দিঘিরপাড় হলেও দিঘিরপাড় বলে আশেপাশে কোনো গ্রাম নেই ওখানে। মূলত একটা অবস্থানগত দিক থেকে একটা দিঘির পাড়ের উপরে এই মাদ্রাসাটা তৈরি হয়েছে বলে মাদ্রাসার নামকরণটা হয়েছে দিঘিরপাড়। সে দিঘি এখনো আছে? দিঘি এখনো আছে। বাহ, তো সেই সময়কার যারা অর্গানাইজার ছিলেন, তো তারাই পুকুর পাড়ের ওপর বা দিঘির পাড়ের ওপরে মাদ্রাসাটা তৈরি করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছিল এবং এখনও পর্যন্ত সগৌরবে চলছে। তো সেই হিসাবে দিঘিরপাড় এখন পর্যন্ত হয়ে আছে। এটা গলসি ব্লকের 2 নম্বর ব্লকে আদ্রাহাটি গ্রাম পঞ্চায়েত আন্ডারে রয়েছে। এবং আদ্রাহাটি হাই স্কুল থেকে আমার মাদ্রাসার দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে, কাছেই। এই গলসি 2 নম্বর ব্লকে আরও 2টো মাদ্রাসা আছে। অর্থাৎ আমাদের এই গলসিতেই বর্ধমান জেলায় যে 34টা হাই মাদ্রাসা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মাদ্রাসা রয়েছে গলসিতে। আশেপাশে মানে সবচেয়ে বেশি, একটা ব্লকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মাদ্রাসা এটাই। মাদ্রাসা এডুকেশন যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য সফলভাবে চলছে। এক সময়ে
আমাদের এই মাদ্রাসায় অনেক সংখ্যক ছাত্রও ছিল, আমি শুনেছি। আমি 2021 সালে ডিসেম্বর মাসে জয়েন করেছি এই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসাবে। কিন্তু এই করোনা পিরিয়ডের পর থেকেই ছাত্র সংখ্যা কমতে শুরু করেছে, প্রভাব পড়েছিল। এবং বিভিন্ন প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করি, স্কুল বা মাদ্রাসা, তাদের সঙ্গে আলোচনা করে যেটা মানে পশ্চিমবাংলা চিত্র, যে সমস্ত প্রতিষ্ঠানেই শিক্ষার মানে এই শিক্ষার্থীর পরিমাণটা ধীরে ধীরে কমে আসছে। তার মূলত কারণ অনেক রকম হতে পারে, কিন্তু আমার মাদ্রাসাতে আমি এইটাকে ধরে রাখার জন্য যে যাতে ছাত্ররা ধরতে পারে, মূলত করোনা পিরিয়ডে আমি জয়েন করেছি। করোনার পরবর্তীতে দেখা গেছে ছাত্র সংখ্যা প্রায় নেই, আসেই না স্কুল। তো জেনারেল স্কুলেই এই অবস্থা, সমস্ত জায়গাতেই একই গল্প। তো আমার সেখানে আমি আমার শিক্ষক মশাইদের সঙ্গে আলোচনা করে এলাকার মানে সবে এলাকায় এসেছি, এলাকা সম্বন্ধে জেনে আমার যেটা মনে হয়েছে যে আমার এক্সপিরিয়েন্স খেলাধুলা এইটাকে একটা যদি আমি ইম্পোজ করতে পারি, ছেলেদের মধ্যে ঢোকাতে পারি, তাহলে আমার ছেলেরা বা ছেলেমেয়েরা আমার স্কুলে কিন্তু এটা রেগুলার আসবে। এবং এইটা করতে গিয়ে আমার যেগুলো সমস্যার মধ্যে এসেছিলাম, মূলত দিঘিরপাড় মাদ্রাসা একটা ছোট্ট জায়গার ওপরে, পরিকাঠামো খেলাধুলার মাঠ বলতে খুব একটা তেমন কিছু নেই, খুব একটা ছোট্ট জায়গায় স্কুলের ভিতরে একটা ভলিবল মাঠ ছাড়া তেমন কোনো মাঠ করা যায় না। সেটাকেই কেন্দ্র করে আমি শুরু করলাম ছেলেদেরকে নিয়ে খেলাধুলা। আমাদের ওই সময়ে আমার সঙ্গে একজন ফিজিক্যাল এডুকেশন টিচারও এসছেন, তাকে বুঝিয়ে, শিক্ষকদের বুঝিয়ে, এবং শিক্ষক মশাইরা ভীষণ আগ্রহী। আমি প্রথমে মাদ্রাসায় জয়েন করেছিলাম 2006 সালে, তারপরে স্কুলে এসেছি, স্কুল থেকে মাদ্রাসায় এসেছি। কিন্তু মাদ্রাসার শিক্ষকদের মধ্যে যে আন্তরিকতা আমার ভীষণভাবে ভালো লাগে, এই জন্যই আমি মাদ্রাসাকে আবার পরবর্তীতে ফিরে এসেছি। তো এই জিনিসটাই শিক্ষকদেরকে বোঝাতে এবং ছাত্রদেরকে টানার জন্য আমি খেলার মাঠে শিক্ষকদেরকেও মাঠে নামিয়েছি। তা এনারাও ভলিবল খেলেন রীতিমতো, বড় অ্যাচিভমেন্ট একদম। আমার স্কুলে মোটামুটি বেশিরভাগ শিক্ষক মশাই মাঠে নামেন খেলার জন্য। বাহ। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমার স্কুলে যে ভলিবল ছেলেরা খেলছে দুর্দান্ত। আমি এতটাও আশা করিনি যে আমার ছেলেরা এরকম খেলবে। জানি না, আগামী দিনে হয়তো জেলার একটা নামও রাখতে পারে, খেলতে পারে। আমি সেই রকম আশাবাদী যে আমার মাদ্রাসা থেকে কিছু ছেলে জেলা পর্যায়ে থেকে রাজ্য পর্যায়ে খেলতে যাবে। আমি সেই প্রচেষ্টাতেই আছি। দেখা গেছে যে ছেলেগুলো এই খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা স্কুল কামাই করে না, তারা রেগুলার স্কুল আসে, এবং বিগত 2 বছরের রেজাল্ট কুইনাইন গেলানোর মতো অবস্থা। একদম এই খেলাধুলার একটা মোড়কের মাধ্যমে পড়াশোনা একদম এগিয়ে নিয়ে যাওয়া। ছেলেদের দেখেছি, এই ছেলেরা স্কুল কামাই করছে না একদম। এবং আরো মজার ব্যাপার, এই ছেলেগুলোই রেজাল্টও ভালো করছে। বাহ, বললাম কোনো ক্ষতি হবে না। আমি আগের যে স্কুলে ছিলাম, ভাতার ব্লকে একটা স্কুলে ছিলাম, সেখানে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক ছেলে খেলাধুলা করে, এবং আমি এই ছেলেগুলোকে স্কুলের খেলা এবং ওপেন ডিএসের যে ওপেন খেলা, সেই খেলাতে তাদেরকে নিয়ে আসতাম। এখনও পর্যন্ত ফোন করলে ছেলেরা আসে। গত যে আমাদের ইন্টার ক্লাব খেলা হয়ে গেল ডিএসের আন্ডারে, সেখানেও ফোন করেছিলাম, এবং সেইখানে মোটামুটি প্রায় 30-40টা ছেলে খেলতে এসেছিল। তো সেই জিনিসটা দেখেছিলাম যে তাদের মধ্যেও যে সমস্ত ছেলেগুলো খেলাধুলায় খুব ভালো, তারা পড়াশোনাতেও ভালো। এখানেও একই রেজাল্ট পাচ্ছি। তাহলে আগের দিনে যে একটা আলোচনা হতো যে বাবা মারা বলতো বেশি খেলাধুলা করিস না, পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু এখনকার চিত্রটা অন্যরকম। যে ছেলেরা বেশি খেলাধুলা করে তারা কিন্তু রেজাল্টও, পরীক্ষার পড়াশোনাতেও কিন্তু তারা ফাঁকিবাজ হয় না। এখনকার যে সাধারণ চিত্র, মোবাইল আসক্ত, সেই আসক্ত থেকে আমার মনে হয় খেলাধুলার মাঠে নিয়ে আসা, ছেলেদেরকে এই মুক্ত পরিবেশ দেওয়া, খেলার মাঠে নিয়ে আসা, এটা কিন্তু একটা ভীষণ জরুরি সমাজের পক্ষে, আমাদের পক্ষে। হ্যাঁ, ওই আসক্তি কেটে যাবে। একদম তাই। আপনি বিশ্বাস করবেন না, ছুটির দিনে, ছুটির সময়ে যদি আমরা স্কুল গেছি, ছেলেদেরকে ডাকলে তারা কিন্তু খেলার মাঠে হাজির হয়ে গেছে। ইভেন গত 23শে জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করতে মাদ্রাসায় গেছি। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর ছেলেরা বলছে স্যার একবার খেলবো, এবং তারা 2টো ম্যাচ খেলে তারপর বাড়ি গেছে। এটা ভাবাই যায় না। ছেলেমেয়েরা সত্যি খুব ইন্টারেস্টেড এইসব খেলাধুলার ব্যাপারে। আমার নিজেরও ভালো লাগে, আমার শিক্ষক মশাইরাও খুব ইন্টারেস্টেড। এবং মাদ্রাসায় আমার মনে হয়েছে যে সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে অনেক পার্থক্য, অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন মাদ্রাসা মানে এমনি পার্থক্য তেমন কিছু নেই। পঠন পাঠন দিক থেকে মাদ্রাসার যে বইগুলো আমরা ছেলেমেয়েরা পড়ছে, মূলত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেরই বই পড়ে।
শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির একটু পার্থক্য রয়েছে। ওই যে বলবো আমরা মাদ্রাসাকে একটা অন্য চোখে দেখি। সত্যি কথা বলতে আমি যদি মাদ্রাসায় নিজে না আসতাম আমারও দৃষ্টিভঙ্গি এটা বুঝতে হয়তো পারতাম এরকম না। হতো। হতো। একজন মুসলিম ছেলে বা মাইনরিটি কমিউনিটি ছেলে আমি যদি এখানে না আসতাম আমার হয়তো এরকম জায়গায় থাকতো। আমাদের মূলত এই মাদ্রাসা সম্পর্কে যে শিক্ষা বা মাদ্রাসা সম্পর্কে যে তথ্য আমাদের কাছে এটা অনেক কম আছে। ধ্যান ধারণা জনমানুষের মধ্যে এই ধ্যান ধারণাটা অনেক কম, যার বাবা। ফলে আমাদের এই জিনিসটা এসে গেছে। কিন্তু আমি স্কুল এডুকেশনের সঙ্গেও ছিলাম, মাদ্রাসা এডুকেশনের সঙ্গে আছি, সেখানে দেখেছি দুটোর পঠন পাঠন যে উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থা সেখানে কোনো ফারাক নেই। বড় মাদ্রাসাতে বেশি পড়তে হয় ইসলাম পরিচয় এবং আরবি দুটো অতিরিক্ত বিষয় পড়তে হয়। মাধ্যমিক পরীক্ষা যেটা মধ্যশিক্ষা পর্ষদের 700 নম্বরে পরীক্ষা দিতে হয়, সেখানে আমাদের মাদ্রাসা বোর্ডে 800 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে। 100 বেশি হচ্ছে। 100 বেশি, এবং একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্টও রয়েছে, পড়তেই হচ্ছে বাধ্যতামূলকভাবে। তবুও আমাদের মাদ্রাসাকে অন্যভাবে দেখছি অনেকেই, এখনও সবার মধ্যে সেই সাধারণ এটা আসেনি। এবং আমি যে এলাকায় রয়েছি, চেতনাটা আসেনি এখনো। যে এলাকায় আছি সেই এলাকা মানুষের মধ্যেও কিন্তু নেই। তাদের আমি দেখেছি যে সমস্ত স্টুডেন্টদের ফার্স্ট প্রেফারেন্স পাশাপাশি স্কুলের মধ্যে যে ছেলেগুলোকে স্কুলে পাঠাতে পারছে না, মূলত কম মেরিটের স্টুডেন্ট, তাদেরকে যাও মাদ্রাসায় ভর্তি করে দাও। এবং ভর্তি করার পরে হয়তো এমন কিছু গার্জেন আমাদের কাছে আসছে যাদের চোখ খুলে যাচ্ছে। মানে কীরকম যে হয়তো আমি তার স্কুলে গিয়ে ভর্তির পয়সা দিতে পারবো না, আমাদের কাছে এসে বলছে স্যার আমাদের যদি একটু মকুব করে দেওয়া যায়, আমাদের এত ফাইন্যান্সিয়াল নেই, আমরা মাদ্রাসায় এই জন্য পড়াচ্ছি। মানে মাদ্রাসায় পড়ানোটার উদ্দেশ্য হচ্ছে স্কুলে গিয়ে ফিস ভর্তি করতে পারবো না বা স্কুলে তার খরচা দিতে পারবো না, এরকমও একটা অনেক রয়েছে, সুবিধা নেওয়া এক্সট্রা। তো সেই জিনিসটা এখনও দৃষ্টিভঙ্গি আমাদের কিন্তু সব জায়গায় পরিবর্তন হয়নি। তবুও আমরা তাদের নিয়ে মাজা ঘষা করছি। মাধ্যমিক আমার স্কুলে এইচএসও আছে, আমরা এইচএসও পরিকাঠামো কিরকম আপনাদের স্কুলের, কত স্ট্রেংথ? এই মুহূর্তে আমাদের 350 মতো স্টুডেন্ট আছে, কিন্তু একটা সময় আমার স্টুডেন্ট ছিল প্রায় 700-800 মতো স্টুডেন্ট ছিল। কিন্তু ওই যে বলেছি যে করোনার পর থেকে কমতে কমতে আমি তো দেখছি মাধ্যমিক পর্যন্ত না, আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। ইভেন উচ্চ মাধ্যমিকে কোন কোন স্ট্রিম আছে? আমার উচ্চ মাধ্যমিকে আছে ফিলোসফি, আমার আছে পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, না এটা সাবজেক্ট নরমাল স্ট্রিম আর্টস শুধু সায়েন্স আর্টস দুটোই আছে। বাহ। তো সাবজেক্টের মধ্যে এগুলো রয়েছে, সায়েন্স আর সবই। আমি বর্ধমান জেলায় মাদ্রাসাদের মধ্যে প্রথম এইচএস লেভেলে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাও চালু করেছি। বাহ, খুব ভালো। যেহেতু আমি ম্যাক্সিমাম জায়গায় নেই, স্কুলেও নেই। না, স্কুলে আছে, অনেক কম, অনেক স্কুলে মানে নেই, স্কুলে আছে, কিন্তু বর্ধমান জেলায় প্রথম কোনো মাদ্রাসায় এইচএস লেভেলে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা আমি আমার এখান থেকে শুরু করেছি। এই মুহূর্তে আমি আমাদের টাউনে কিন্তু ফিজিক্যাল এডুকেশন স্কুলে আমাদের মানে এইচএসে খুব কম আছে। হ্যাঁ, আমি লক্ষ্য করছি মানে দেখলাম অনেকেই আগ্রহী হচ্ছে, কিন্তু মাধ্যমিক পর্যন্ত হচ্ছে অপশনাল হিসেবে। তারপরে মূলত উচ্চ মাধ্যমিক সংসদের কিছু গাইডলাইন আছে যে একটা সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার জন্য যে ফ্যাকাল্টি রাখার প্রয়োজন আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল হলে উচ্চ মাধ্যমিক সংসদ সেটা দেয়। যেহেতু আমি এই সাবজেক্টের ওপরই মাস্টার ডিগ্রি এবং পিএইচডি করা আছে, তো আমার সেই ক্ষেত্রে পেতে কোনো অসুবিধা হয়নি। আমি এই মাদ্রাসায় আসার আগে থেকেই উচ্চ মাধ্যমিক সংসদে এইচএস কাউন্সিলের হেড এক্সামিনার হিসাবে আছি, ওই জন্য আমারও সমস্যা হয়নি। আমাকে রাখতেই হতো, কারণ হেড এক্সামিনার একাধারে আমি যদি সাবজেক্ট না রাখি তাহলে একটু সমস্যাও আছে, আমাকে সাবজেক্টটাকেও রাখতে হয়েছে। আমার ছেলেরাও ইন্টারেস্টেড এই সাবজেক্টে। টিচার কত এই মাদ্রাসায়? আমার মাদ্রাসায় যথেষ্ট সংখ্যক শিক্ষক আছে। আমার যে জায়গায় পশ্চিমবাংলার বেশিরভাগ স্কুল বা মাদ্রাসাতে শিক্ষক নিয়ে একটা সমস্যা সব জায়গায় রয়েছে, গ্রামে আরো সমস্যাটা প্রকট, গ্রামের দিকে, কিন্তু শহরে চলে আসে। আমার মাদ্রাসায় কিন্তু এই মুহূর্তে সেটা নেই। এই মুহূর্তে আমার পক্ষে যদিও ভ্যাকেন্সি বেশ কিছু রয়েছে পোস্টে, তবু যে কটা আছে ছাত্র অনুপাতে যথেষ্ট। তো তারপরেও আমার পাশাপাশি যে স্কুল রয়েছে, যেটার কথা বললাম আদারাটি হাই স্কুল, সেখানে কিন্তু ছাত্র অনুপাতে শিক্ষক অনেক কম। তবুও শিক্ষকদের এই কম থাকা সত্ত্বেও গার্জেনরা কিন্তু সেই ছাত্রকে সেখানেই ভর্তি করার একদম প্রথম প্রচেষ্টাই করছে। আমরা অনেক চেষ্টা করছি, আমার শিক্ষক মশাইরা ভীষণ কর্মঠ এবং তারা চেষ্টা করেন যে ছেলে মেয়েদের কীভাবে কালচারাল অ্যাটমসফিয়ার কীরকম। কালচারাল অ্যাটমসফিয়ার এই মুহূর্তে মাদ্রাসার মূলত যে ধরনের কালচার হয়, ইসলামিক কালচার বলুন বা যাই বলুন, আমার কিন্তু সাধারণ যে কালচারাল অ্যাক্টিভিটি সেটাও কিন্তু আমার মাদ্রাসায় হয়। মূলত যে কোনো একটা প্রোগ্রাম যদি হয় সেখানে নাচ গানে কিন্তু আমার আসর আমার মাদ্রাসাতেও হয়। আমার বাচ্চারাই নাচ করেন, গান করেন। আমাদেরই শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের যিনি রয়েছেন
তিনিই বাচ্চাদেরকে ট্রেন করেন, তিনিই আমাদের প্রোগ্রাম হোস্ট করান, কোনো অসুবিধা নেই। আমার তরফ থেকে ওনাদের সমস্ত রকম ছাড় দেওয়া আছে এবং ছাত্রছাত্রীরা ভীষণ আগ্রহী এই ব্যাপারে। আর খেলাধুলা নিশ্চয়ই একটা নজির গড়ছে কিছু আপনার মাদার। আমরা হয়তো আগামী দিনে করব, এই মুহূর্তে সেরকম জায়গায় নেই, যদিও খেলার মাঠ আমাদের বড় মতো নেই। আমি প্রথমেই সেটা বলছি, অব্লিগেশন আমার রয়েছে, যেটুকু জায়গায় রয়েছে সেই জায়গার মধ্যে যেটুকু করা সম্ভব, ওই প্রতিবন্ধকতাটা কাটিয়ে উঠতে হবে। এখন আশেপাশে বলতে প্র্যাকটিস কোথায় করে? এমনি নর্মালি অ্যাথলেটিক্সের জন্য কোনো প্র্যাকটিস হয় না, ফুটবল বা বড় মাঠ যেহেতু নেই। আমাদের স্কুল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মাঠ, ছেলেরা নিজেরাই যেটুকু করে। কিন্তু এই গেম ছাড়া আমি সেরকম কোনো কিছু করে উঠতে পারি না। এখানে আমার শিক্ষক মশাইরা বা এই ফিজিক্যাল এডুকেশন টিচার যিনি আছেন তিনিও মূলত প্র্যাকটিস করান। তো এই খেলাধুলার ব্যাপারটাই বলছি যে আমরা যদি একটা বড় এরকম ধরনের কোনো মাঠ বা কিছু পেতাম তাহলে ভালো। 2016 সালে আমার স্কুলে হোস্টেল শুরু হয়েছিল। সেই সময় এলাকার বিশিষ্ট আমাদের যিনি এমএলএ সাহেব আছেন তিনি এসেছিলেন, তিনি আমাদেরকে কথাও দিয়ে গেছিলেন, শুনেছি আর কি, যে একটা মাঠ করার জন্য ব্যবস্থা করবেন এবং তিনি কিছু অনুদান আমাদের দেবেন। কিন্তু সেটা সেই কথাই থেকে গেছে। তো সেই জায়গায় আমরা বলছি না পাওয়া পর্যন্ত আমরা সেই জায়গায় যেতে পারছি না কোনো কিছু। তো এখন এই মুহূর্তে যেটা রয়েছে আমাদের মানে মূলত দৃষ্টিভঙ্গি যদি পাল্টাই এবং আমাদের যে পঠন পাঠনমূলক দিক, মাদ্রাসায় ফ্যাকাল্টি যথেষ্ট আমার আছে, পরিকাঠামোও ঠিকঠাক আছে, শুধুমাত্র এলাকার যদি একটু চিন্তাভাবনা আসে তাহলে আমাদের ছেলেরা রেজাল্ট আরও ভালো করবে। এবং এই মুহূর্তে আমার যে হোস্টেলটা চালু আছে, আমার মাদ্রাসা হোস্টেলও আছে। হোস্টেলে আমরা গত বছর থেকে শুরু করেছি বাইরের ছেলেদেরকে নিয়ে এসে রাখবো, মূলত মাইনরিটি বয়েজ হোস্টেল আমার। তো এই বয়েজ হোস্টেলে বাইরের বলতে এলাকার বাইরে কিছু ছেলেদেরকে আমরা এনেছিলাম। এই বছর অনেকজন ছাত্র সেখানে ভর্তি হয়েছে, কিছু ছাত্র অবশ্য তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে চলে গেছে। কিন্তু আমরা বাড়ি থেকে একটা সাড়া পেয়েছি যে বাইরের আমার ছেলে আসার জন্য। তো সেই ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, এই হোস্টেলের ছেলেগুলো আমাদের যা রেজাল্ট করেছে, এই ছেলেগুলো যদি আমাদের এখানে থাকে মাধ্যমিক অবধি বা আমাদের হাই মাদ্রাসা অবধি, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট দেখাবে। আর যতক্ষণ একটা ভালো রেজাল্ট আমার স্কুল থেকে বা মাদ্রাসা থেকে আসছে, ততক্ষণ পর্যন্ত এলাকার লোকেদের হয়তো আমি চোখে আঙুল দিয়ে দেখাতে পারবো না যে মাদ্রাসা থেকেও কিন্তু ভালো ছেলে বের হয়। তো এইটাই হচ্ছে আমাদের এখন একটু সমস্যা, যে সমস্যা বলতে লড়াই, আমরা লড়াই চালিয়ে যাচ্ছি মাদ্রাসার তরফ থেকে। যদিও আমাদের মানে মাদ্রাসা বোর্ডের তরফ থেকে বিভিন্ন রকম, দুটো তো আলাদা বোর্ড, মাধ্যমিক পর্যন্ত একটা বোর্ড, হ্যাঁ, হাই মাদ্রাসা বোর্ড, আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু একটাই, সেখানে স্কুলও আছে মাদ্রাসাও আছে, একটাই। এবারে অ্যাফিলিয়েটেড যাদের হচ্ছে সেখানে মাদ্রাসা এবং স্কুল বলে কিছু নাই, এইচএস লেভেলটা পুরোটা একটাই। একই বোর্ড, একই বোর্ডের আন্ডারে একই বই, একই পরীক্ষা, একই টাইমে পরীক্ষা, একই ডেটে পরীক্ষা, একই কোশ্চেন, সমস্ত কিছু একদম। তো এই ক্ষেত্রে এইচএস লেভেলটা তো, কিন্তু সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে 11-12 ভর্তির ক্ষেত্রে বা 11-এ ভর্তির ক্ষেত্রে নতুন ছেলে আমার মাদ্রাসা থেকে যারা হাই মাদ্রাসা পাস করে আসছে শুধুমাত্র সেইগুলোই, খুব কম ছেলে আছে যারা বাইরে থেকে আসে। যেমন এই বছর মূলত সায়েন্সের স্টুডেন্টগুলো আমাদের বাইরে থেকে আসে। তো আমরা সেটাই চালাচ্ছি কষ্ট করে, আর যেখানে চান্স পায় না এখানে চলে আসে, একদম অনেকটাই একদম ওইটা হয়। হ্যাঁ, আচ্ছা, আপনার কোনো ব্যতিক্রমী খেলাধুলো পড়াশোনা সবই হয়, কিন্তু এক একটা স্কুলে কিছু ব্যতিক্রমী ক্লাস হয়, কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান হয়, হ্যাঁ, এরকম কি আপনার মাদ্রাসায় আছে? আমরা চেষ্টা করি বিভিন্ন রকমভাবে করার। মূলত ব্যতিক্রমী বলতে আমার স্কুলে কম্পিউটার আইসিটি যেটা আছে সেটা বাচ্চাদের জন্য অ্যাজ এ রুটিন হিসাবে সেটা রেখেছি। ল্যাব আছে, ল্যাবরেটরি মাদ্রাসা বোর্ড থেকে গ্রান্ট পাওয়া। আমার মনে হয় এত ভালো ল্যাব আর কোথাও নেই। কিন্তু তবুও যেটা হয় আর কি, ল্যাবের জন্য আমাদের কিন্তু এই ছেলেদের একটা ক্লাস অ্যালট করা থাকে, তারা ল্যাবের মানে বিভিন্ন যে সরঞ্জামপত্র বা কী হয় সেগুলো দেখতে যায়। লাইব্রেরি আছে আমাদের জন্য খুব ভালো, সেখানে প্রচুর সংখ্যক বই আছে, ছেলেমেয়েরা সেখানে যায় এবং বই নাড়াচাড়াও করে। এর বাইরেও আমরা বিভিন্ন সময়ে আমাদের বছরে অনেকগুলো প্রোগ্রাম, মাদ্রাসা যে বোর্ড আছে বোর্ডের সার্কুলার অনুযায়ী বিভিন্ন রকমের পালনীয় দিন আছে। নর্মালি আমাদের 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15 আগস্টের বাইরেও আমাদের কিছু পালনীয় দিবস বলা আছে, যেমন মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন, বেগম রোকেয়া সাখাওয়াতের জন্মদিন। তো এই দিনগুলোই আমাদের পালনীয় দিন রয়েছে। তার সাথে সাথে নবী দিবস পালন মাদ্রাসায় প্রতি বছর এগুলো হয়ে থাকে। এই যে পালনীয় দিন বা আমাদের শিক্ষক দিবসও, এই অনুষ্ঠানগুলোর জন্য আমরা আলাদা করে স্পেশাল ছেলেদের এই যে কালচারালের কথা বললাম,
একটু গান বাজনা, একটু মানে সুরা বা পাঠ করা, গজল, এইগুলো সম্পর্কে আমাদের ছেলেদেরকে কিছু সময় ছাড়া হয়, যারা প্র্যাকটিস করে, এবং আমাদের শিক্ষক মশাই সেগুলোকে গাইড করে। মানে নন মুসলিম কত আছে পড়ছে মাদ্রাসায়? এক্স্যাক্টলি, এইটাও কিন্তু একটা বেশ বড় বিষয়। আমার মাদ্রাসায় মোটামুটি 35 থেকে 40% স্টুডেন্ট আছে নন মুসলিম। খুব ভালো। এবং মানে বলতে দ্বিধা নেই, মূলত একটা গ্রামের একটা অংশ তারা হাই স্কুল যাবেন না, আর আমাদের কাছেই আসে। এবং আমরাও চেষ্টা করি সরকারিভাবে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তাদেরকে দেওয়ার, সমস্ত কিছুই দিই। আমাদের কাছে একটু অব্লিগেশন যে তাদেরকেও আরবি পড়তে হয়, তাদেরকে ইসলাম পরিচয় পড়তে হয়। যদিও আজ পর্যন্ত এই বাচ্চারা কিন্তু মাধ্যমিক যে হাই মাদ্রাসায় যে পরীক্ষা হচ্ছে, হাই মাদ্রাসার পরীক্ষায় কিন্তু অনুত্তীর্ণের ব্যাপারটা নেই, এরাও কিন্তু পাস করে। যদিও ইসলাম পরিচয় যেটা আছে, ইসলাম পরিচয় বিষয়টা কিন্তু মূলত ইসলামিক হিস্ট্রির ওপরে, যেটা বাংলাতেই লিখতে হয়। এই বিষয়টা আমাদের মেন সাবজেক্ট করা থাকে। আরবিটা মাধ্যমিক লেভেলে হাই মাদ্রাসাতে আমাদের সেখানে অপশনাল পেপার করে দেওয়া হয়। তো সেই কারণে এদের ফেল মানে পাস করতে কোনো অসুবিধা নেই, ফেল করে না। তাই ফেল যেহেতু করে না, এদেরও কোনো রকম অসুবিধা থাকে না। এবং আমার মনে হয় এরাও আগামী দিনেও আমাদের ছাত্র সংখ্যায় ছাত্র হিসাবেই থাকবে। এবং একটা বড় সংখ্যক এই নন মুসলিম স্টুডেন্ট কিন্তু আমাদের মাদ্রাসায় রয়েছে, আদিবাসী, অন্যান্য। একদম মূলত জেনারেল কাস্ট নয়, মূলত আদিবাসী, SC ST স্টুডেন্টই আমাদের এই 35% মতো স্টুডেন্ট রয়েছে। খুব ভালো স্টুডেন্ট, তারা খুব ওবিডিয়েন্ট। আমার একদম ভালো লাগে, ভীষণ ওবিডিয়েন্ট, খুব ওবিডিয়েন্ট হয় তারা। হ্যাঁ, তো এই ব্যাপারে একটা কথা, যে কোনো বিশেষ কৃতিত্ব কোনো ছাত্র বা ছাত্রী কিছু এই মুহূর্তে অর্জন করেছে কি এই মুহূর্তে তেমন কিছু আমরা বলতে পারছি না। যদিও এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, আমার একটা বাচ্চা প্রায় 85-90% মতো নাম্বার পেয়েছে। বিগত 2-3 বছরে একটা দুটো এরকম বাচ্চা থাকে যারা ভালো রেজাল্ট করে। কিন্তু এই শুধুমাত্র পড়াশোনার বাইরেও আমাদের কিছু এই যে পরীক্ষা, মানে কি পরীক্ষা বলবো, এগুলো হচ্ছে আমাদের এই স্কলারশিপ না, বিভিন্ন সংগঠন যে পরীক্ষাগুলো নেয়, ট্যালেন্ট সার্চ পরীক্ষা। এই ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে কিন্তু আমাদের মাদ্রাসার বাচ্চারা অংশগ্রহণ করে। এবং এই বছর গলসি হাই স্কুলে যে সেন্টার হয়েছিল, সেই সেন্টারে আমাদের মাদ্রাসা থেকে কিন্তু টপার হয়েছে। এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা একটা লোকাল NGO থেকে এটা করেছিল। তো আমাদের কিন্তু মাদ্রাসায় প্রচুর সংখ্যক ছেলে কিন্তু এইটাতে অংশগ্রহণ করছে। এটাও একটা আমাদের দিক থেকে, আমি ওই সংগঠনকে বলেছি যে সেন্টারটা গলসিতে না করে এবারে আমাদের মাদ্রাসার দিকে করলে ভালো হয়, কারণ বেশিরভাগ স্টুডেন্টই আমাদের এখানে অংশগ্রহণ করছে। দেখা যাক আগামী দিনে। সাধারণতন্ত্র দিবস 76তম আগামীকাল মাদ্রাসায় উদযাপিত হয়। একদম, আমার মাদ্রাসায় হয়। বাহ, খুব ভালো। আমার মাদ্রাসায় প্রতি বছরই প্রোগ্রাম হচ্ছে নিশ্চয়ই। একদম, এইসব ব্যাপারে কোনো রকম নেই। নর্মালি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যেমনভাবে স্কুল চালায়, আমরা মাদ্রাসা শিক্ষাটাকে সেইভাবে চালাবার চেষ্টা করি, যাতে একই মানে শিক্ষালয়, একই গ্রাম থেকে দুই জায়গায় দুটো বাচ্চা গিয়ে দুরকম শিখবে, এরকম আমরা চিন্তা ভাবনা রাখি না। সাধারণতন্ত্র দিবসে তাদের অধিকার, মানুষের অধিকার নিয়ে তো বেশি কাজে, এটা উদযাপন করা খুবই দরকার। একদম, এবং তাদেরকে ছাত্রছাত্রীদের বোঝানো যে তোমাদের অধিকার কোন অংশে কম। আমরা ওই দিনটা দেশের নাগরিক হিসেবে তারা সবই সুবিধা পাবে। আমরা এই দিনগুলো কেন পালন করছি সেটা বাচ্চাদের কাছে তুলে ধরা খুবই প্রয়োজন। একদম, এবং সেটা আমরা করি। ঠিক, যে পালনীয় দিনগুলো আছে, আজকের দিনটার গুরুত্ব কি, কেন আমরা করছি, এইটা যদি আমরা বাচ্চারা না বোঝাতে পারি, না বলতে পারি, তাহলে আগামী দিনে এরাই কি করে সমাজের দিকে এগিয়ে যাবে। সমাজের এখনো অনেকে নজরুলকে, রবীন্দ্রনাথকে, রামমোহনকে এখনো ওদিকে বোঝাতে হয়, মানে স্কুল লেভেলে পর্যন্ত, হাই স্কুল। একদম না, তো খুবই দুর্ভাগ্যজনক যে এরকম অবস্থাও এখন আছে, এরকম এলাকাও আছে। এটা খুবই দুর্ভাগ্য, কারণ হচ্ছে এগুলো খুব কম জায়গায় হয়তো এরকম আছে। বেশিরভাগ স্কুল বা মাদ্রাসা সব জায়গায় কিন্তু বাচ্চাদেরকে এইসব ব্যাপারগুলো, ছোটোখাটো ব্যাপারগুলো, ছোটোই বলবো, কারণ হচ্ছে এই নজরুল, রবীন্দ্রনাথ, নেতাজি এগুলো সম্পর্কে জানে না, এবং খুব কম ব্যক্তিত্ব আছে। এবং বিদ্যাসাগর সম্পর্কে দেখেছি অনেকে একদম মানে পুরোপুরি অন্ধকারে। হ্যাঁ, তো খুব খারাপ লাগে। এটা আমাদের খুব দুর্ভাগ্য যে ওই ধরনের কয়েকজন এখনো আছে। আশা করি ওই এলাকায় সব জায়গায় হবে। হ্যাঁ, তো যাই হোক, এটা আপনাদের নিশ্চয়ই আপনাদের থেকে উত্তরণ ঘটবে আপনাদের মাদ্রাসায়। হ্যাঁ, তো তফাৎটা তাহলে তেমন কিছু নয়। হ্যাঁ, অনেকে বলে যে মাদ্রাসা মানে একটু নাক ছিটকানো ভাব। হ্যাঁ, মাদ্রাসায় পড়িস এইরকম, ও তুই মাদ্রাসা থেকে পাস করেছিলি এরকম, কিন্তু সেটা নয়। বাস্তবের ক্ষেত্রে যে কেউ যদি ওখানে নিজে অবগাহন করেন, হ্যাঁ,
বাস্তবে যদি তিনি নিজে নেমে পথ হাঁটেন তাহলে কিন্তু এটা তার একদমই ভুল ভেঙে যাবে। প্রথমেই এটা বলেছি যে আমি যদি মাদ্রাসায় না জয়েন করতাম, আমি মাদ্রাসায় এখানে জয়েন করার আগে পর্যন্ত আমারও এরকমই ধারণা ছিল মাদ্রাসা উন্নাসিকতা থাকে, সেখানে মানে আরবি একটা নর্মাল পঠন পাঠন হবে, সেখানে আরবি বাচ্চারা মূলত শিক্ষা মাদ্রাসার মতো অনেক মনে করে, একদম আমরা এরকম ভাবতাম যে মূলত আরবি পঠন পাঠনে সেখানে এখনো মিডিয়াতে বিভিন্ন রকম অপপ্রচার চলছে, কিন্তু মাদ্রাসা বলতে মূলত সেই জিনিসটা নয়। এটা জনমানসে যত ছড়িয়ে পড়বে আমার মনে হয় তত ভালো। দুটোই শিক্ষা প্রতিষ্ঠান, দুটোই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, দুটোই সরকারের আন্ডারে। একদম। এবং আমরাও চেষ্টা করি যে একই জায়গা থেকে দুটো বাচ্চা যখন আসছে, একটা স্কুলে যাচ্ছে একটা মাদ্রাসা আছে, যে দুটোই যেন একই রকম শিক্ষা পায় এবং সমাজে তারা যেন নর্মালভাবে তারা শিক্ষা গ্রহণ করে, সেটাও আমরা চেষ্টা করি। আপনি অর্থনীতিতে মাস্টার ডিগ্রি এবং আবার এমপিএইচ করেছেন, হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশন মাস্টার ডিগ্রি, আবার পিএইচডি করেছেন, একদম। তো যথেষ্ট খুবই ভালো লাগছে। একটা মাদ্রাসা আপনার মতো একটা যোগ্য মানুষকে পেয়েছে, হ্যাঁ, এবং সব দিক দিয়েই তারা এনরিচড হবে। তো এই ক্ষেত্রে আপনার বিচরণ, আপনার যে প্রথম থেকে আপনার একটা মাদ্রাসার প্রতি, স্কুলের প্রতি, শিক্ষা ব্যবস্থার প্রতি ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে খেলাধুলোর প্রতি ভালোবাসা। বললাম কুইনাইন এমনি গেলে না, ওটা জোর করে গেলাতে হয়। কাজে পড়াশোনা মাদ্রাসা, স্কুলের জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়, পিছিয়ে পড়া শ্রেণী মাদ্রাসায় আসছে, তারা কিন্তু পড়ালেখাকে সাদরে গ্রহণ করবে না, তাদের মধ্যে ওটা ঢুকিয়ে দিতে হবে মাথায়, হ্যাঁ। আর আপনি যে পদ্ধতি অবলম্বন করেছে খেলাধুলার মাধ্যমে পড়াশোনা, খেলতে খেলতে, এটা সরকার নিজেই বলছে খেলতে খেলতে পড়ো, হ্যাঁ। কাজে আপনি এটা বাস্তবে একদম দেখাচ্ছেন যে খেলতে খেলতে শুধু মুখে নয়, বাস্তবে তার সঙ্গে খেলাধুলা নিজে করছেন, শিক্ষকরা করছে, নিজেরা মাঠে নামছেন, হ্যাঁ, তারা কিন্তু পড়াশোনায় ভালো হচ্ছে। তো এইভাবে আপনার কিছু আপনার অফিসিয়াল হিসেবে, হ্যাঁ, কিছু অভিজ্ঞতার কথা শুনেছি আপনি অনেক জায়গায় বড় বড় জায়গায় অফিসিয়াল হিসেবে গিয়েছেন। আমি মূলত এর আগে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের টিচার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ছিলাম। তারপর 2021 সালে ডিসেম্বর মাসে হেডমাস্টার হিসেবে জয়েন করেছি। তার আগে এই যখন আমি ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে ছিলাম, তখন আমার মূলত একটা খিদে ছিল অন্যরকম, যে আমার স্টুডেন্টদেরকে আমায় শেখাতে হবে। স্টুডেন্টদের শেখাতে গেলে আমার প্রথম যেটা মনে হচ্ছে, আমাকে নিজেকে এনরিচ হতে হবে। এই এনরিচ করতে গেলে আমার ছেলেমেয়েরা, আমি মূলত প্রথম যখন আমি মালদাতে ছিলাম, তো সেখানে দেখতাম যে ছেলেমেয়েরা ফুটবল খেলায় ভীষণ আগ্রহী। আমি খেলিয়েওছি তাদেরকে, আমি যুবভারতী স্টেডিয়ামেও পর্যন্ত খেলিয়েছি। খোখোতে ভীষণ ভালো ছেলেমেয়েরা, ভলিবল, অ্যাথলেটিক্স, তো এইগুলো তখনকার ওই মাদ্রাসা হেডমাস্টার মশাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করতেন। এবং আজকে এই যে জায়গায় আছে, আমি মূলত সেই হেডমাস্টার মশাইয়ের কৃতিত্বই দেব, কারণ তিনি আমাকে এতটা জায়গা দিয়েছিলেন। আমি এখন অনেক হেডমাস্টার মশাই সম্পর্কে অভিযোগ শুনি অনেক ফিজিক্যাল টিচারের কাছ থেকে, যে তাকে ছাড়ে না, তাকে সুযোগ দেয় না, কিন্তু আমার হেডমাস্টার মশাই ছিলেন ব্যতিক্রমী। আমাকে অংশ নেওয়া কমে গেছে স্কুলে, আমাকে বড় বড় স্কুলগুলো খেলাধুলা অংশই নেয়, আমাকে তিনি মোটিভেট করতেন যে আপনি যান, আপনি ওখানে গিয়ে কাজ করুন, ওখানে দেখে আসুন, এ করুন। এবং মূলত আমি আজকে এই জায়গায় যেখানে এসেছি খেলাধুলার জায়গাতে, ওনার মোটিভেশন, আমি আজকে ওনাকে আমি স্মরণ করছি এই জন্যেই। তো আমি এইটাকে, বাচ্চাদেরকে এনরিচ করতে গেলে আমার নিজেকে এনরিচ হতে হবে, এই কথাটা মাথায় রেখে আমি কাবাডি, খোখো, অ্যাথলেটিক্স এগুলোর স্টেট লেভেল অফিসিয়াল প্রথমে পাস করি। তারপরে মূলত আমি অ্যাথলেটিক্স, যেহেতু একটা বড় প্রাঙ্গণ, বড় জায়গা, আর স্কুলে কিছু হোক আর না হোক বছরের শেষে অ্যাথলেটিক্সটা করাতেই হয়, তো সেইটাকে মাথায় রেখে আমি অ্যাথলেটিক্সের দিকে ঝোঁক বাড়াই। পরবর্তীতে এফএসটিও, এফটিও এক্সামিনেশন, যেটা এএফআই অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া করে থাকে, সেই পরীক্ষাগুলো আমি বসি এবং যোগ্যতার সাথে পাসও করে থাকি। পরবর্তীতে এনটিও এবং লেভেল ওয়ান এক্সামিনেশন, যেটা তখনকার দিনে IFF করাতো, এখন নাম চেঞ্জ হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স, সেই পরীক্ষায় পাস করার পরে 2010 সালে আমি কমনওয়েলথ গেমসে অফিসিয়াল হিসেবে ছিলাম। পরবর্তীতে বিভিন্ন রকম ন্যাশনাল, ইন্টারন্যাশনাল যত রকম মিট এএফআইয়ের তরফ থেকে বা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের তরফ থেকে হয়ে থাকে, সেগুলো ডাক পেলে আমি যাই। এখন হেডমাস্টার হওয়ার পর থেকে অনেকটা কমে গেছে, কারণ এই স্কুলের ওপর একটা প্রেশার থাকে আমার স্কুল চালানোর ক্ষেত্রে, অনেকটা কমিয়েও ফেলেছি। তবুও এখনও পর্যন্ত আমাকে যেতে হচ্ছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় টিম নিয়ে যাওয়া বা খেলাধুলা, এই শুনেছি আপনি কমনওয়েলথ গেমসেও গিয়েছেন অফিসিয়াল হিসেবে, তার একটু অভিজ্ঞতা যদি বলেন। 2010 সালে প্রাণিত হবে একদম, 2000 এত ভালো ভালো জায়গায় 2010 সাল আমার কাছে ভীষণ মেমোরেবল, কারণ এত বড় একটা মিট ইন্ডিয়াতে হয়েছিল এবং তার আমি একটা পার্ট ছিলাম অ্যাজ এ অফিসিয়াল, টেকনিক্যাল অফিসিয়াল হিসাবে। আমার কাছে একটা ভীষণ, মানে ওই দিনটার কথা আমি ভুলবো না। যদিও আমি আগেই আমার প্রাক্তন স্কুলের, মানে প্রাক্তন মাদ্রাসার হেডমাস্টার মশাইয়ের কথা বলেছি, ওনার অনুপ্রেরণাতেই আমি ওই জায়গায় পৌঁছাতে পেরেছিলাম।
আজকেও আমি সেই জায়গাতে আছি। ভীষণ মানে সেই যে ক্রাউডিং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে, সেটা ভোলার মতো নয়। আজকে চাক্ষুষ একদম মাঠের ভিতর থেকে আমি দেখেছিলাম যে অ্যাথলেটিক্সে এত ক্রাউডিং আমি কোনোদিন দেখিনি। এরপরেও আমি অনেক ইন্টারন্যাশনাল মিট করেছি, কিন্তু ওই কমনওয়েলথ গেমসের মতো আমি দেখিনি, যেখানে আমার ইন্ডিয়ার কৃষ্ণা পুনিয়া তিনি মেডেল নিচ্ছেন ডিসকাসে। সেই সময় যে ক্রাউডিংটা, এবং ভিতরে আমি তখন লং জাম্প পিটে অফিসিয়েটিং করছি, মানে নিজের একটা আলাদা ফিলিংসও হচ্ছে একদম। তো যাই হোক, তার পরবর্তীতে বিভিন্ন সময় আমি লাস্ট 2024 সালের শেষের দিকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আয়োজিত ব্রোঞ্জ লেভেল যে পরীক্ষা, সেই পরীক্ষাও পাস করেছি। এই মুহূর্তে ইন্ডিয়াতে আমাদের খুব কম সংখ্যক সেই অফিসিয়াল আছেন। বাংলার মোটামুটি 5 থেকে 6 জন রয়েছেন আমাদের, এবং আমার সাথে 4 জন পাস করেছিল। একটা আলাদা কৃতিত্ব এটা, আইটিও মানে ইন্টারন্যাশনাল টেকনিক্যাল অফিসিয়াল যোগ্যতা অর্জন করেছি। যদিও অ্যাথলেটিক্সটাকে আমি খুব ভালোভাবে নিয়েছিলাম। আমি চেষ্টা করব আমার ছেলেমেয়েরাও যেন সেই জায়গায় যাক, সমস্ত সুযোগ তাদেরকে দেব। এবং শুধু আমার মাদ্রাসা নয়, আমার দৃষ্টিভঙ্গি শুধু মাদ্রাসার মধ্যে আমার নয়, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার জেলা, আমার রাজ্য। আমি জেলা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছি, স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছি, স্কুল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছি, এবং সেখানে মানে আমি চেষ্টা করি যে ছেলেদেরকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার। শুধু ছেলেদেরকে তৈরি করা নয়, আমি চেষ্টা করি এখনও সেই সমস্ত শিক্ষক মশাই যাদের খিদে রয়েছে, সেই সমস্ত শিক্ষক মশাইদেরকে আমি খুঁজে বার করি, তাদের সঙ্গে যোগাযোগ করি, তাদেরকে আমি এই রুলস রেগুলেশন এনরিচ করার চেষ্টা করি। আজকে আমি দেখেছিলাম যে একটা সময় আমি যখন নিজে স্কুল লেভেলে অ্যাথলেটিক্স করতাম, আমার ফিজিক্যাল টিচার আমাদের বলতো চুনের দাগে পা দিবি না, অ্যাথলেটিক্স লং জাম্প করছি, চুনের দাগে পা দিলে ফাউল। চুনের দাগটা কি? একটা ব্যারিয়ার, আমরা জানি টেক অফ বোর্ড, আমরা এখন সেই শব্দটাকে এখন খুব ভালোভাবে ইউজ করি, যেটা হোয়াইট কালারের হয় মূলত। তো এই চুনের দাগে পা দিবি না, পা দিলে কিন্তু ফাউল হবে। আমাদের মনে একটা ভয় হতো যে চুনের দাগ থেকে দূরে টেক অফ নিতে হবে, কিন্তু পরবর্তীতে জানলাম না, চুনের দাগ নয়, ওটা হচ্ছে টেক অফ বোর্ড। এবার টেক অফ বোর্ডে পা দিয়েই টেক অফ নিতে হয়। তাহলে বাচ্চাকে যদি আমরা ছোটো থেকে এই ভুলটা শেখাই, চুনের দাগে পা দিবি না, বা শিক্ষক মশাইরা যদি এই জিনিসটা বলতে থাকে, তাহলে সমস্যা হবে না। সেই জায়গাটা কিন্তু বাচ্চা কিন্তু অনেক দূর থেকে জাম্প করবে, ফলে তার মেজারমেন্ট যেটা হবে সেই চুনের দাগের পর থেকে। তো বাচ্চাকে আমাকে ঠিকটা শেখাতে হবে। বাচ্চাকে ঠিক শেখাবো কী করে? শুধু আমি শেখালে তো হবে না, আমার এলাকার সমস্ত শিক্ষক মশাইদেরকে শেখাতে হবে। তা আমি সেই সমস্ত শিক্ষকদের সঙ্গে বেশি যোগাযোগ রাখি, যাদের মধ্যে এই খিদেটা আছে, যারা শিখতে চায়, তাদেরকে আমরা বিভিন্ন বছর মানে বিভিন্ন সময়ে তাদেরকে এই রুলস এগুলো এখনও পর্যন্ত আমার কাছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই রুলস সংক্রান্ত যদি কেউ জিজ্ঞাসা করে, আমি তাদেরকে হেল্প করি, যাতে তারা যেন ভুল না শেখায়, তারা যেন এনরিচ হয়, তারাও যেন এগিয়ে আসে। এবং আমাদের যে এএফআই বা আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন যে সমস্ত টেকনিক্যাল অফিসিয়ালদের পরীক্ষার ব্যবস্থা করেন, সেইগুলোও ওনাদেরকে আমি গাইড করি, যাতে তারা পরীক্ষায় বসে তারাও এগিয়ে আসুক, সবাই মিলে যাতে। আর অ্যাথলেটিক্সটা এমন একটা ভাস্ট জায়গা, যেখানে অল্প কয়েকজন অফিসিয়াল না, একটা লটস অফ টিচার্স, লটস অফ অফিসিয়ালস লাগে একটা মিট করতে গেলে। মানে মূলত একটা মজার কথা বলতে গেলে, যতজন খেলোয়াড় আসে ততজনই অফিসিয়াল লাগে, এরকম একটা বলতে হয়। তো সেটা একার দ্বারা সম্ভব না। আমরা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা স্টেট লেভেলে অফিসিয়েটিং করে এসে সেখানকার স্ট্যান্ডার্ডের সঙ্গে যখন আমি আমাদের এই জেলা পর্যায়ে বা স্কুল লেভেলে দেখি কিছু কিছু জায়গায় খারাপও লাগে, তো আমার তখন মনে হয় না, একটু যদি ওনাদেরকে বলে দিই, ওনারা ভুলটা করবে না। ওনারা যদি একটু ভালো করতে পারে, অর্থাৎ স্ট্যান্ডার্ডটা আমরা অনেক ভালো করতে পারি। মূলত একটা বাচ্চা সে সারা বছর ধরে খেলে এসে একটা মাঠে পারফরমেন্স করে, তার একটা ছোট ভুল আমরা এখানে ক্ষমা করি না, কিন্তু অ্যাথলেটিক্সের অফিসিয়াল যদি ভুল করে, তার জন্য বাচ্চাটা কেন রেফারি হবে? তো আমার অফিসিয়ালটাকে আগে এনরিচ করতে হবে, তবে সেই বাচ্চাটা যেন ঠিকঠাক মানে সম্মান পায়, তার পারফরমেন্সটা যেন ঠিকঠাক বিচার হয়। এইটা মাথায় রেখে আমরা ডিএসের তরফ থেকে আমাদের স্কুল গেমস যে অ্যাসোসিয়েশন রয়েছে ডিস্ট্রিক্টের, তাদের তরফ থেকে আমাদের অফিসিয়াল একটা ক্লিনিকও করি, রুলস রেগুলেশন নিয়ে আলোচনা করি। মাদ্রাসার তরফ থেকে কিছুদিন আগে আমরা ডিসেম্বর মাসেই একটা ক্লিনিক করেছিলাম, যাতে মাদ্রাসার যে সমস্ত ফিজিশিয়ান টিচাররা আছে তাদেরকে আমরা এনরিচ করতে পারি। সেখানে আমি তাদেরকে এই সমস্ত ব্যাপারে রুলস রেগুলেশন নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম। তো নতুন আপনার কি চিন্তা ভাবনা আছে শিক্ষার ক্ষেত্রে, বা মাদ্রাসাকে খেলাধুলো এবং শিক্ষার ক্ষেত্রে একটা বিশেষ জায়গা উত্তীর্ণ করার ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা কি রয়েছে? নতুন চিন্তা ভাবনা বলতে মূলত মাদ্রাসার একটা স্ট্রাগল তো বিভিন্ন রকম রয়েছে। আমি প্রথম থেকেই বললাম যে এলাকার মানুষজন, যতক্ষণ না এই মানুষজন সচেতনতা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের আজকালকার এই শিক্ষার একটা বেশ একটা আলাদা লড়াই চলছে স্কুল লেভেলে,
বাচ্চারা জানে না তারা পড়াশোনা করে কি করবে, আমরাও তাদেরকে সঠিক দিশা দিতে একটু দ্বিধাবোধ করছি। আগে একটা সময় বলতাম পড়াশোনা কর, এগিয়ে যা, গ্র্যাজুয়েশন কর, মাস্টার ডিগ্রি কর, তারপরে এই লড়াই যা। কিন্তু এখন সেটা বলতে গিয়েও অনেকটা দ্বিধাবোধ যাচ্ছি, কারণ এখনকার দিনের পরিস্থিতি অন্যরকম। তবু বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে, শেখাতে হবে, তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে। মোট কথা শিক্ষা যদি তারা পায়, নিজের পায়ে নিজের মতো দাঁড়াতে পারবে। তো সেই জন্য প্রকৃত শিক্ষা পেতে হবে, প্রকৃত শিক্ষা পেতে হবে, মানুষ হতে হবে, শুধু আবিধানিক নয়। তো অ্যাজ এ হেডমাস্টার মশাই আমার তো ভীষণ রকম একটা চ্যালেঞ্জ, একটা নতুনভাবে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি এখন স্কুলের জন্য। এলাকার মানুষজনদেরকে বা বাচ্চাদেরকে তৈরি করা, তাদের বাচ্চাদেরকে মানুষ করার, সেগুলো চেষ্টা করছি। আমার সঙ্গে আমার শিক্ষক মশাইরা রয়েছেন, আমি জানি না কথা দিয়ে আমি কতটা রাখতে পারবো, কিন্তু চেষ্টা আমার রয়েছে অন্যভাবেই। আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেভাবে বলতে পারছি না। হ্যাঁ, খুবই ভালো লাগলো। আমরা আলোচনা এতক্ষণ শুনলাম আমাদের দিঘিরপাড় হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, অত্যন্ত গুণী মানুষ, একজন সুশিক্ষিত মানুষ। হ্যাঁ, তো তাকে আমি অভিনন্দন জানাই, ডক্টর মোহাম্মদ শাহিদুল হামিদ। হ্যাঁ, অত্যন্ত একজন পরিচিত মুখ এবং বিভিন্ন তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন। এই হাই মাদ্রাসায় 2021 থেকে হেডমাস্টার হিসেবে তিনি জয়েন করেছেন এবং অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গে একবারে একাত্ম হয়ে, হ্যাঁ, তারা সাধারণত পিছিয়ে পড়া শ্রেণী, তারা খেলাধুলা করতেই ভালোবাসে গ্রামের মাঠে। হ্যাঁ, সেই ভালোবাসাটা, তাদের ওই ভালোবাসাটাকে তিনি হাতিয়ার করে লেখাপড়ায় তাদেরকে নিয়ে আসছেন। এটা কিন্তু বিরাট একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। আমি মনে করি যেখানে স্কুল ছুট তিনি এইভাবে কমিয়ে দিয়েছেন, এটা কিন্তু নজিরবিহীন। বর্ধমানে আমি ডিআই সাহেবের সঙ্গে দেখা হলেও বলবো কোনো সময়, হ্যাঁ, যে এইরকম ধরনের একটা মাদ্রাসায় যে স্কুল ছুট কমানো একটা কত সুন্দর প্রক্রিয়া তিনি আবিষ্কার করেছেন। তারা যে ভালোবাসে, সরকার বলছে খেলতে খেলতে পড়ো, হ্যাঁ, নতুন এনইপিতে তো সেটাই আরও বেশি উদ্বুদ্ধ করা হচ্ছে, আরও জোর দেওয়া হচ্ছে, খেলতে খেলতে পড়াশোনা করো। তো সেক্ষেত্রে খেলার ছলে পড়াশোনা বাচ্চাদের শেখাতে বলা হচ্ছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে হামিদুর সাহেব কিন্তু অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়েছেন যে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলে মিশে তাদেরকে খেলার মাঠে এনে তারা খেলাধুলায় ভালোবাসে। তিনি বললেন যে খেলতে বললে তারা চলে আসছে। হ্যাঁ, প্রথমে তিনি দেখলেন কিন্তু ক্লাস করতে আসছে না, কাজে তিনি রেগুলার খেলাটাকে অগ্রাধিকার দিলেন যে খেলো, তুমি প্রতিদিনই খেলবে, তোমাদের একটা ম্যাচ হবে, 2টো ম্যাচ হবে, কিন্তু ক্লাস করতে হবে। এই জন্য কিন্তু স্কুল ছুট কমে গেল এবং রেগুলার ক্লাসও করছে এবং তার কথাই শুনলাম তারা পড়াশোনাও ভালো করছে। হ্যাঁ, তারা পড়াশোনাতেও যথেষ্ট, লেখাপড়াতেও যথেষ্ট ভালো ফলাফল করছে। দুদিকে তিনি বজায় রেখেছেন। আমরা আজ অত্যন্ত সমৃদ্ধ হলাম। আমাদের বর্ধমানে টাউন স্কুলের একটা শতবর্ষ পূর্তি উৎসব 1 ফেব্রুয়ারির দিকে 5 ফেব্রুয়ারি হবে। তো সেক্ষেত্রে আমরা সেই সব স্কুলে আমি নিশ্চয়ই কিছু সেখানে যদি সুযোগ পাই বলবো যে এই ধরনের একটা মাদ্রাসায়, হ্যাঁ, এরকম ধরনের হাই মাদ্রাসায় একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে বড় বড় স্কুল খেলাধুলা থেকে সরে যাচ্ছে। এই প্রসঙ্গে আনলাম যে টাউন স্কুল, মিউনিসিপ্যাল স্কুল একসময় খেলাধুলায় বর্ধমান জেলা সেরা ছিল, শহর সেরা ছিল, জেলা সেরা ছিল। তারা কিন্তু এখন সেই গার্জেনদের আগ্রহ কমে যাওয়ায় অনেকে তারা পিছিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সামনে যদি মডেল হয়ে থাকে এরকম একটা হাই মাদ্রাসা, যেখানে খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকে বিশেষ স্থানে উত্তীর্ণ করতে পারছেন, এবং সেই হেডমাস্টার মশাই হামিদুর সাহেবকে ধন্যবাদ জানাই, এত আমার সঙ্গে ছিলেন। আর একটা বিষয় আমি বলতে চাই আর কি, যে শুধুমাত্র স্টুডেন্ট নয়, শিক্ষকদের খেলা নিয়েও আমি একটা করেছি। গলসি ব্লকে বিভিন্ন স্কুলের মধ্যে শিক্ষকদের একটা খেলার আয়োজন করেছি বিগত 2 বছর ধরে, সেকেন্ড ইয়ার চলছে, ভলিবল এবং ক্রিকেট। এবার সেখানেও গলসি ব্লকে প্রায় 12টা স্কুল ইনক্লুডিং মাদ্রাসা তারা পার্টিসিপেট করেছে 2 বছর ধরে, 2024 সাল এবং 2025-এও 23 সাল এবং 24 সালেও। আমরা 25-এ আগামী দিনেও এটা করব বলে ঠিক করেছি। পরপর 2 বছর ভলিবল খেলায় আমার মাদ্রাসার শিক্ষকরা চ্যাম্পিয়ন হয়েছে। বাহ। এবং ক্রিকেটে আপনি আচরি ধর্ম অপরে শেখাও, এবং এবছর ক্রিকেটে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমার মাদ্রাসা রানার্স আপ হয়েছে। আগামী দিনে হয়তো সেটাও চূড়ান্ত জায়গায় হয়তো পৌঁছে যাবে। তো শিক্ষক মশাইদের মধ্যেও যে একটা খেলাধুলার চল, সেটা গলসি ব্লকে আমরা শুরু করেছি। নিঃসন্দেহে খেলাধুলা, শিক্ষাক্ষেত্রে খেলাধুলার অবক্ষয় ক্রমশ পিছিয়ে পড়ছে, অনেক স্কুল পার্টিসিপেট করছে না।
কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও পার্টিসিপেশন কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষকরা চ্যাম্পিয়ন হচ্ছেন, এটাও কিন্তু একটা নজিরবিহীন এবং এটা ছাত্রদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, একটা অনুপ্রেরণা হয়ে থাকবে হ্যাঁ তাদের কাছে। হ্যাঁ, তো কাজেই সব দিক দিয়ে হামিদুর সাহেব এই দিঘিরপাড় মাদ্রাসাকে বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে উন্নত করতে চাইছেন এবং করেওছেন, অনেক সফল হয়েছেন। আশা করি তিনি আগামী দিনে আরও বেশি সফল হবেন, তার অনেক চিন্তাভাবনা রয়েছে। তার কাছে আমরা এতক্ষণ সমৃদ্ধ হলাম, আপনারা সমৃদ্ধ হলেন। আগামী দিনে আবারও আসবো, তাকে নিয়ে নিশ্চয়ই কোনো একটা আলোচনায় আমরা তাকে আবার পাবো। আমি সৈয়দ মুশাররফ আজম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আমার সঙ্গে ছিলেন দিঘিরপাড় হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হামিদুর সাহেব এবং আমরা সাইদুল হামিদ সাহেব ছিলেন এতক্ষণ, তাকে ধন্যবাদ জানাই আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আগামী দিন আবার পাবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।